নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির। আজকের মূল বিষয় ওভারিয়ান ক্যান্সার। এখন যদি পরিসংখ্যানগত দিক থেকে আমরা দেখতে চাই, তাহলে মহিলাদের মধ্যে সবথেকে বেশি ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল বা জরায়ুর মুখের ক্যান্সার, কিন্তু আমরা দিন দিন ওভারিয়ান ক্যান্সার এই নাম্বার অফ পেশেন্ট কিন্তু অনেক বেশি পাচ্ছি। তো এবং যাদেরকেই পাচ্ছি তাদের একটা মেজরিটি অফ পোর্শন তারা কিন্তু অনেক একটু হলেও অ্যাডভান্স স্টেজে আসছেন। তার কিছু কারণ রয়েছে। তার কারণ মেনলি যে ইনিশিয়ালি যে সিমটম বা যে সাইন্সগুলো আমরা পাচ্ছি সেগুলো পেশেন্ট যখন অনুভব করছে সেগুলোকে তারা খুব বেশি পাত্তা দিচ্ছেন না। তার কারণ সেগুলো খুব বেশি পাত্তা দেওয়ার মতো নয়। যেমন একটু খিদে কম হচ্ছে বা অল্প কিছু খেলেই পেটটা এরকম ফুলে যাচ্ছে বা মনে হচ্ছে খুব ভারী আর খাওয়া যাবে না, বা একটা ব্লোটিং বা একটা পেটটা ভারী ভারী লাগছে। তো এইরকম সিমটম নিয়ে কিন্তু পেশেন্টরা ইনিশিয়ালি প্রেজেন্ট করছে এবং সেগুলো খুব একটা আমরা মাথা ঘামাচ্ছি না বা ঠিক আছে ওই কদিন পরে ঠিক হয়ে যাবে এরকম একটা চিন্তা ভাবনা করতে করতেই তারপর হঠাৎ দেখা গেল যে না, পেটটা খুব বেশি পরিমাণে ফুলছে বা পেটে একটা জল জমছে বা আরো অন্য সমস্যা হচ্ছে। এবং তারপর যখন ডাক্তারবাবু আমাদের কাছে আসছেন তখন আমরা দেখছি যে আমরা সাসপেক্ট করছি বা আমরা বুঝতে পারছি যে এটা একটা ওভারি বা ওই রিলেটেড কোনো একটা ক্যান্সার হয়ে রয়েছে। তো এখন ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর বা কেন এটা হচ্ছে এটা বলা খুব মুশকিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, পার্টিকুলারলি ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং যাদের এই ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই সিমটম বা সাইনগুলো আমরা অনেক সময় পাই এবং তাদের সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার একটা প্রবণতা অন্য যাদের ফ্যামিলি হিস্ট্রি নেই তাদের থেকে কিন্তু কিছুটা বেশি। এখন যদি এর আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যেতে পারে একটা জেনেটিক মিউটেশন, যেটা একটা কারণ। এবং অনেক জেনেটিক মিউটেশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে BRCA, যেটা ব্রাকা জিন বলা হয়। এই ব্রাকা জিনের মিউটেশনের জন্য কিন্তু এই ওভারি, ব্রেস্ট এই ধরনের ক্যান্সারগুলো কিন্তু পরিবারেও থাকে এবং তাদের একটা টেন্ডেন্সি বা পেনিট্রেশন কিন্তু এতটাই বেশি যে ম্যাক্সিমাম জেনারেশনে কিন্তু এটা জেনারেশন ওয়াইজ হতে থাকে। আর এটা বলার আরও একটা উদ্দেশ্য এই যে এখন ব্লাড বা যে টিস্যু বা যেখান থেকে আমরা অপারেশন করার পরে যে টিস্যু বা বায়োপসি যে টিস্যু সেটা থেকেও কিন্তু আমরা এই ব্রাকা জিনের মিউটেশন স্টাডি করতে পারি এবং সেগুলো খরচ অপেক্ষাকৃতভাবে অনেক এখন কমে গেছে এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু টেস্ট আবার অনেক মেডিকেল ইন্স্যুরেন্সের আন্ডারে কভার হচ্ছে, সব ক্ষেত্রে হয়তো নয়। এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট যে ভূমিকা সেটা হচ্ছে আমরা তার এগেনস্টে কিছু ওষুধপত্র আনার মতো জায়গায় পৌঁছেছি, যেমন ওলাপারিব বা রুকাপারিব। এই ওষুধপত্র কিন্তু এখন অলরেডি ইন্ডিয়ান মার্কেটেও অ্যাভেলেবেল এবং তার দামও দিন দিন যেটা একটা পেটেন্ট থাকার জন্য অনেক কস্টলি অ্যাফেয়ার থাকতো সেগুলো এখন কিন্তু অনেকটাই কমেছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এক নম্বর আমরা সেটা ডায়াগনোসিস করতে পারছি। ডায়াগনোসিস করার উদ্দেশ্য হচ্ছে দুটো, এক সেটা ফ্যামিলিয়াল বা বংশগত কিনা সেটা আমরা বুঝতে পারছি, দুই তার রেসপেক্টিভ তার এগেনস্টে কিন্তু ট্রিটমেন্টও রয়েছে, যেটা ক্ষেত্রে কেমোথেরাপি প্লাস বা এটা বা শুধু এটা দিয়ে যেরকমভাবেই হবে তা অ্যাকর্ডিং টু দ্য স্টেজ এবং বিভিন্ন রকম ট্রিটমেন্ট, তাতে কিন্তু পেশেন্টরা এই ওষুধ খেয়ে কিন্তু ডেফিনেটলি শুধু কেমোথেরাপি বা এর থেকে অনেক বেশি বেটার ভালো রেজাল্ট পাচ্ছেন, সাইড এফেক্ট সেই তুলনায় অনেকটাই কম। সুতরাং এই যে দিকগুলো এখন উঠে আসছে সেই দিকগুলো যে একটা প্রিসিশন অনকোলজি, একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের তার জেনেটিক কি বৈশিষ্ট্য, তার কি চেঞ্জেস, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা যে ওষুধপত্র আবিষ্কার হচ্ছে বা আমরা ইউজ করতে পারছি বা অ্যাভেলেবিলিটি থাকছে সেদিক থেকে কিন্তু আমরা অনেকটা আস্তে আস্তে এগোচ্ছি। এখন এই ব্রাকা জিন বা রিলেটেড জিনগুলো আমাদের ডিএনএ যে ড্যামেজ হয় প্রত্যেক মুহূর্তে, যে আমাদের ডিএনএ যেটা আমাদের জিনের যে ডিএনএ সেটা যে ড্যামেজ হয় সেটাকে সারাতে সাহায্য করে। এখন এটা যদি ড্যামেজ হতে থাকে, ব্রাকা জিনের যদি অভাব থাকে, তাহলে সেই ড্যামেজটা আমরা সারাতে পারি না এবং সেক্ষেত্রে একটা ক্রমাগত একটা জিনের টেন্ডেন্সি থাকে, তার মিউটেশন হতে থাকে এবং সেটা একটা ক্যান্সারে পরিণত হয়। তো এটা গেল তো থিওরিটিক্যাল ব্যাপার। এখন এই যে যখন পেশেন্ট আমাদের কাছে আসছে, যে এখন একটা পেশেন্ট ওভারিয়ান ক্যান্সার ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালি ডায়াগনোসিস হলো, তখন পেশেন্টের কন্ডিশন কিরকম, তার পেটে জল বা আর কোথায় কোথায় জিনিসটা এগিয়ে গেছে তার উপর ভিত্তি করে আমাদের এটা ঠিক করতে হয়। তার একটা মেন প্রধান ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। অপারেশনে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যেহেতু জরায়ু আর ওভারি এগুলো খুব অঙ্গাঙ্গিভাবে একটা জড়িত অর্গান, সুতরাং এগুলো সেক্ষেত্রে আমাদের জরায়ু ওভারি এগুলো বাদ দিতে হয়। আরও অনেক অপারেশনের ওমেন্টাম বা যেগুলো ডিটেলস আপনাদের না এগুলো হবে, যে একটা একটা মেজর একটা সার্জারি যেখানে সাইটো রিডাকশন, আমাদের যেখানে যেখানে টিউমার রয়েছে বা পসিবল যেখানে যেখানে টিউমার থাকতে পারে সেগুলো আমাদেরকে বার করতে হবে। তো এই একটা বড় অপারেশনের আগে
অনেক সময় আমাদের নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিতে হয়, মানে অপারেশনের আগে কেমোথেরাপি দিতে হয়। তো অলরেডি নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি কি নিয়ে অলরেডি আমি সেপারেটলি একটা ভিডিও করেছি, তো সেটা আপনারা দেখতে পারেন। নিউ অ্যাডজুভেন্ট মানে অপারেশনের আগে। তো যে পেশেন্টের ক্ষেত্রে যদি দেখা যায় যে ডিজিজ বার্ডেন বা ডিজিজটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, একবারে অপারেশন করে পুরোটা বার করে দেওয়ার মতো মানে পসিবিলিটি কম, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে তখন আমরা জিনিসটাকে ছোট করে আমরা কিন্তু পুরো জিনিসটা বার করার জায়গায় পৌঁছতে পারি। তো সেটা ডিপেন্ড করছে পেশেন্ট কোন স্টেজে আসছে বা পেশেন্ট কীরকম কন্ডিশনে আসছে। অনেক সময় পেশেন্ট নিউট্রিশনালি খুব ডিপ্রাইভ থাকে, খাওয়া দাওয়ার খুব কমে যায়, পেটে জল থাকে, অ্যাসাইটিস হয়। তো সেসব ক্ষেত্রে অনেক সময় আমাদের ইনিশিয়ালি কেমো দিলে সেই পেশেন্টরা কিন্তু এই ক্ষেত্রে অনেক ওভারিয়ান ক্যান্সার খুব কেমো সেন্সিটিভ হওয়ার জন্য তাদের রেজাল্ট খুব ভালো হয় এবং ইনিশিয়ালি তারা এই নিউট্রিশনাল যে প্রবলেম বা অ্যাসাইটিস এগুলো থেকে কাটিয়ে উঠতে পারে। এবং আমরা একটা ফিট পেশেন্টকে যত অপারেশন করে যতটা ভালো করতে পারবো, একটা সিক পেশেন্টকে অপারেশন করে তার ভালো করার প্রবণতাটা অনেকটাই কম থাকে। তো সেসব ক্ষেত্রে আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করছি যে ক্যান্সার একজন একা ট্রিটমেন্ট করার মতো টিম বা একটা জিনিস নয়, এটা একটা মিলিতভাবে একটা টিম এফোর্ট হিসেবে ট্রিটমেন্ট করার জায়গায় পৌঁছতে হবে। কারণ ক্যান্সারটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম থাকবে, কারণ ক্যান্সারটা নিজে একটা মাল্টি ফ্যাসেটেড তার প্রবলেম। তা শুধু ক্যান্সারটা টিউমার বা অপারেশন করে দিলাম টিউমার ট্রিটমেন্ট শেষ হয়ে গেল এরকম নয়। তো এটা একটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এই একটা অপারেশন হলো মেন, আগে বা পরে ডেফিনেটলি ভাবে আমাদের কেমোথেরাপি একটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, এবং অনেক ক্ষেত্রে আমাদের টার্গেটেড থেরাপি, যেমন বেভাসিজুমাব একটা ইঞ্জেকশনের, এটা যাই হোক, তো একটা টার্গেট মানে তার কিছু টার্গেট করে সেই টার্গেট অনুযায়ী হচ্ছে একটা ইঞ্জেকশনের মতো একটা ওষুধ যেটা একটা পার্টিকুলার টার্গেটে গিয়ে কাজ করছে, এবং তার ক্ষেত্রে আমরা কিছু ভালো রেজাল্ট পাচ্ছি। এবং যেটা অলরেডি আমি বললাম এই ভিডিওতে আগে, যে ব্রাকা জিনের যদি মিউটেশন হয়, সেই ব্রাকা জিনের মিউটেশনের এগেনস্টে ওলাপারিব, ব্রুকাপারিব এরকম অনেক রকম ওষুধ এখন আমাদের কাছে অ্যাভেলেবেল, যেগুলো আমরা ইউজ করতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু পেশেন্টরা অনেক ভালো থাকতে পারে। আর এই ওভারিয়ান ক্যান্সারটা দিন দিন আমরা কিন্তু বেশি পেশেন্ট দেখতে পাচ্ছি। আর এই যে সাটেল যে চেঞ্জেস, যে সিমটম, যে খেতে পাচ্ছি না বা খাবার খেলে একটা পেট ফুলে যাচ্ছে, এই যে চিন্তাভাবনা যখনই হচ্ছে, এটা যদি একটা টাইম 5 দিন 7 দিনের পরও না হয়, ডেফিনেটলি আপনারা ডাক্তারবাবুর কাছে যান, তাদেরকে দেখান, কিছু ইনভেস্টিগেশন যদি করতে বলা হয় সেগুলোকে করুন। কারণ হয়তো তার মধ্যে হয়তো ওভারিয়ান ক্যান্সার বা এরকম কিছু লুকিয়ে রয়েছে, সেটা আমাদের কিন্তু বার করতে হবে। এই ওভারিয়ান ক্যান্সারটা মূলত 50-60 বা তার ঊর্ধ্বে হয়, কিন্তু এখন জেনারেলি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কম বয়সী ক্ষেত্রেও আমরা ওভারিয়ান ক্যান্সার পাচ্ছি। আর একটা উল্লেখযোগ্য ওভারিয়ান ক্যান্সার একটু অন্য ধরনের, যেটাকে জার্ম সেল টিউমার বলে, যেটা কিন্তু আরও অনেক কম বয়সীদের হয়, যেমন 15 বছর 20 বছর এরকম একটা রেঞ্জ অফ গ্রুপে একটা জার্ম সেল টিউমার হয়। সেগুলো ডেফিনেটলি তার ট্রিটমেন্ট প্যাটার্নটা একটু আলাদা, সেগুলো আরও বেশি কেমোথেরাপি ডিপেন্ডেন্ট এবং তার পরবর্তী ক্ষেত্রে অপারেশন লাগে, এবং সেটা নিয়ে অন্যদিন আমরা আলোচনা করব। কিন্তু ওক্ষেত্রে বলার উদ্দেশ্য এটাই, যেহেতু বয়স কম, সেক্ষেত্রে যদি আর্লি স্টেজে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওভারিয়ান ক্যান্সার অপারেশন করেও তাদের যে রিপ্রোডাক্টিভ এবিলিটি, মানে যে সন্তান ধারণ করার ক্ষমতা, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে যদি আর্লি স্টেজে আসে আমরা কিন্তু সেটা বজায় রাখার জায়গায় পৌঁছতে পারি। তো সুতরাং ইম্পর্টেন্ট জিনিস সবসময় আমাদের কাছে হয়ে আসছে, খুব আর্লি আসলে আমরা কিন্তু অনেক কিছু করার মতো জায়গায় পৌঁছতে পারি। আর অবভিয়াসলি যদি এখন একটু অ্যাডভান্স স্টেজে আসে, সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি অপারেশনের ক্ষেত্রে সন্তান ধারণ করার ক্ষমতা বা এগুলো কিন্তু ডেফিনেটলি ভাবে তখন থাকবে না। তো আজকের মূল বিষয় যেটা এপিথেলিয়াল, ওভারির যে বাইরের দিকে যে আবরণ, যে এপিথেলিয়াল ক্যান্সার, যেটা নিয়ে আমি এতক্ষণ মেনলি আলোচনা করলাম, তার সিমটমগুলো খুব সাটল, সেগুলো সবসময় আমাদের অনেক সময় গা সওয়া মনে হতে পারে। উপেক্ষা করবেন না, সেটার জন্য ডাক্তারবাবুকে দেখান। 2 নম্বর, তার ট্রিটমেন্ট, একটা মাল্টিডিসিপ্লিনারি টিম দরকার এবং সেই টিম অনুযায়ী ট্রিটমেন্ট করা উচিত। সেটা ডিসিশন নেওয়ার জন্য অনেকে মিলে একটা ডিসিশন নিলে সেই ডিসিশন ডেফিনেটলি সেই পেশেন্টের একটা আশানুরূপ রেজাল্ট আমরা করতে পারি। এবং এই যে ব্যাপারগুলো, এটা আপনারা নিজেদের বুঝতে হবে, নিজেদের অ্যাওয়ার হতে হবে এবং আপনাদের অন্যদেরকেও বোঝাতে হবে যে এগুলো আমরা কিন্তু এখন ট্রিটমেন্ট করার জায়গায় অনেকটাই ভালোভাবে আমরা এসে গেছি। সুতরাং এগুলো মাথায় রাখবেন এবং এই সম্বন্ধে আরও যদি কিছু জানার থাকে আমাকে লিখে পাঠান, আমরা ডেফিনেটলি সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব বা আপনাকে উত্তর দেব। নমস্কার।